বর্তমানে গত 4-5 বছরের মধ্যে কটন ফাইবারের প্রোডাকশন আহামরি কোনো পরিবর্তন হচ্ছে না। আহামরি বলতে কি, ধরো কখনো 25 মিলিয়ন টন, কখনো 26 মিলিয়ন টন, আবার কখনো 24 মিলিয়ন টন, এরকম। হ্যাঁ, খুব বেশি বাড়ছে না আর কি। তো এটার কারণ হলো যে কটন ফাইবারের প্রোডাকশন যদি বেশি হয়, দাম কমে যাবে, চাষিরা বঞ্চিত হবে। আবার যদি প্রোডাকশন কমে যায়, তাহলে স্ক্যারসিটি দেখা যাবে, মার্কেট এটাতেও রিয়েক্ট করে বেশি। তো মোটামুটি ভাবে 25 থেকে 26 মিলিয়ন মেট্রিক টন হলো সারা বিশ্বের প্রোডাকশন। তার মধ্যে যদিও এটা 2018 সালের ঘটনাটা যেখানে উল্লেখ করা আছে, কিন্তু সাধারণভাবে চায়না হলো সবচেয়ে বেশি উৎপাদন করে কটন। চায়নার কাছাকাছি হলো ইন্ডিয়া। এখানে অবশ্য 2018 সালের হিসাবটা একটু ভিন্ন। 2018 সালে চায়না ইচ্ছা করে কম উৎপাদন করেছে, তখন ইন্ডিয়ার প্রোডাকশন বেশি ছিল, 6.2 মিলিয়ন মেট্রিক টন। হ্যাঁ, তো নর্মালি হলো সবচেয়ে বেশি কটন উৎপন্ন হয় চায়নাতে, সাধারণত 6.5 মিলিয়ন মেট্রিক টন, 6.6 মিলিয়ন মেট্রিক টন, এরকম প্রোডাকশন তাদের থাকে। তারপরে দ্বিতীয় স্থানে আছে হলো ভারত, যাদের প্রোডাকশন থাকে হলো 6 মিলিয়ন মেট্রিক টনের নিচে, কিন্তু 18 সালে আবার একটু বেশি হয়েছিল। থার্ড প্লেসে আছে হলো মার্কিন যুক্তরাষ্ট্র, 4.6 মিলিয়ন মেট্রিক টন। তারপরেও আমি তোমাদের 2020 সালের ডেটা একটু দেখতে বলবো, যে এখন 2020 সালে একটু তুলনা করে দেখো টোটাল প্রোডাকশন এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড কারা আছে, তাদের হিসাবগুলো একটু দেখে নিও। খুব বেশি ভেরিয়েশন হবে না, সামান্য ভেরিয়েশন। এখানে 17-18 সালের যে হিসাব, সেখানে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 10 সিরিয়ালের ক্রম অনুসারে তাদের সেই দেশগুলোর নাম দেখানো আছে। আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ, পাক ভারত, বাংলাদেশ, এই যে উপমহাদেশ, এই উপমহাদেশের 2টা দেশ কিন্তু আছে, ভারতও আছে, পাকিস্তানও আছে, কিন্তু আমরা নাই। এটা একটু দুঃখজনক যে বাংলাদেশে কটন ফাইবারের প্রোডাকশন এবং ব্যবহার অস্বাভাবিকভাবে বেশি হওয়া সত্ত্বেও আমাদের বাংলাদেশে এই ফাইবারের প্রোডাকশন নাই বললেই চলে, খুবই কম। নাই বলবো না তো, অবশ্যই আছে, কিন্তু মানে আমরা যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং চিন্তা করি, তাহলে আমাদের আসলে খুবই কম, এত কম আমাদের আশার বাইরে। তো আমরা আশা করি ভবিষ্যতে আমাদের দেশের কৃষকরা বা আমাদের যে এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট আর কি, কৃষি বিভাগ, এদিকে নজর দেবে। এখন আমরা আসছি যে কটন ফাইবারের যে জিওগ্রাফিক্যাল ভেরিয়েশন গুলো আছে, হ্যাঁ, এটা আমাদের জানা দরকার এজ এ ইঞ্জিনিয়ার। জিওগ্রাফিক্যাল ভেরিয়েশন বলতে বোঝায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে কটন ফাইবার হয় বা উৎপন্ন হয়, সেগুলোর একটু মানে একটু কি বলবো এটাকে, একটু আদি উৎসগুলো কি এবং কোন জাতের ফাইবার কোথায় হতো, এটা আমরা একটু জেনে নিই। তো মোটামুটি ভাবে সারা বিশ্বে 4 ধরনের কটন বাণিজ্যিক ভাবে উৎপন্ন হয়। এখন তুমি যদি বলো স্যার তাহলে 4 ধরনের মানে ব্যাপারটা কি, এখানে তো নামগুলা ল্যাটিন ভাষায় দেখা যায়। হ্যাঁ, এই নামগুলা হলো কি বোটানিক্যাল স্পিসিস, বৈজ্ঞানিক নাম আর কি, বুঝছো? তার মানে কি 4টা প্রজাতি আছে সারা বিশ্বে, বিভিন্ন অঞ্চলে চাষ করা। আবারও বলছি, এই 4টা কি তুলা গাছের প্রজাতি। সেই গাছ থেকে যে তুলাটা হয় সেটা হলো ওই জাতের তো একটা প্রভাব থাকবেই, তাই না? স্বাভাবিক। যেমন আমের ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন ধরনের জাত আছে, এবং জাতের কিন্তু একটা ধর্ম আছে, তাই না? যে এটা একটু মিষ্টি হবে, এটা একটু টক হবে, এটা একটু বড় সাইজ হবে, একটু ছোট সাইজ হবে, এরকম জিওগ্রাফিক্যাল ভেরিয়েশন আছে। কিন্তু এগুলো তো হলো পিওর ভ্যারাইটি, হ্যাঁ, পিওর তো বোঝো, তাই না? পিওর ব্রিড। কিন্তু যখন আবার 2টা মিলে একটা করবা সংকর জাত, অথবা যখন হাইব্রিডাইজেশন হবে, মনে করো বৈজ্ঞানিক ভাবে যখন হাইব্রিডাইজেশন হবে, তখন কিন্তু এগুলোর ভেরিয়েশন ব্যাপক হতে পারে। যাই হোক, আমরা প্রথমে আসলে পিওর জাতগুলো সম্পর্কে জানি, আস্তে আস্তে আমরা আরো জানবো এই সম্পর্কে। তো সারা বিশ্বে যদি আমরা অনুসন্ধান করি বা স্টাডি করি, আমরা যদি গবেষণা করি, আমরা জানার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে সারা বিশ্বে 4 ধরনের প্রজাতির তুলা গাছ আছে, যেগুলো থেকে আমরা ফাইবার পাই বর্তমানে। হ্যাঁ, অন্যান্যগুলি আসলে এখন চাষ করা হয় না। এই 4টা এখনো টিকে আছে কোথাও না কোথাও, মানে তুমি যদি সার্চ করো আর কোথাও না কোথাও এখনো টিকে আছে। গসিপিয়াম বারবাডেন্স, গসিপিয়াম হার্সুটাম, গসিপিয়াম আর্বোরিয়াম,
আর 4 নাম্বারটা হলো গসিপিয়াম হার্বাসিয়াম। এই 4 ধরনের প্রজাতির তুলা গাছ আছে যেগুলো থেকে আমরা কটন ফাইবার পাই, এবং সেই ফাইবার থেকে আমরা টেক্সটাইল সামগ্রী তৈরি করতে পারি। স্যার সবচেয়ে কোনটা বেশি, কোন গাছটা, কোন প্রজাতিটা বেশি পাওয়া যায়? আচ্ছা, আমি বলছি, একটু খেয়াল রাখো, আমি বলছি। তাহলে আমরা যে 4টার কথা বললাম, এই 4টা সম্পর্কে তাহলে আমরা আরেকটু ডিটেলস জানার চেষ্টা করবো আর কি। এটা কিন্তু এই জিওগ্রাফিক্যাল যে ভেরিয়েশনটা, এটা আসলে এগ্রিকালচার ডিপার্টমেন্টের কন্ট্রোলে থাকে আর কি। হ্যাঁ, এই গবেষণাগুলো কিন্তু এজ এ ইঞ্জিনিয়ার, যেহেতু ন্যাচারাল ফাইবার, আমাদেরকে একটু ওই গাছের প্রজাতি সম্পর্কে, এদের ধর্ম সম্পর্কে, এদের নামগুলো, নামকরণ, এগুলি সম্পর্কে আমাদের নলেজ থাকাটা গুরুত্বপূর্ণ। স্যার বাংলাদেশে এর মধ্যে কোন কোন প্রজাতি করা হয় স্যার? হ্যাঁ, একটু পরে বলছি, তোমরা একটু লক্ষ্য রাখো। হ্যাঁ, আমি বলছি। তাহলে প্রথম যে নামটা আমি উল্লেখ করেছি, গসিপিয়াম বারবাডেন্স, এই নামটা কিন্তু খেয়াল করো, বারবাডেন্স যে নামটা আর কি, এই নামটা আসছে হলো তোমার ক্যারিবিয়ান একটা অঞ্চলে। এই তোমার হয়তো তোমরা জানো, সাউথ আমেরিকারই কাছাকাছি ক্যারিবীয় অঞ্চলে দ্বীপপুঞ্জ আছে, অনেকগুলাই আছে। তার মধ্যে একটা দ্বীপপুঞ্জ হলো ওয়েস্ট ইন্ডিজ। তো ওই দ্বীপপুঞ্জের মানে অনেকগুলো ছোট ছোট দ্বীপ নিয়ে, সবচেয়ে বড় দ্বীপের নাম হলো বারবাডোস। ওই বারবাডোস থেকেই ওই জাতের উৎপত্তি, সেই জন্য নামটা হলো গসিপিয়াম বারবাডেন্স। গসিপিয়াম বারবাডেন্স মূলত সাউথ আমেরিকা বা ক্যারিবীয় অঞ্চলের, এটা হলো তুলা গাছ। আচ্ছা, ওই অঞ্চলের পিওর জাত এটা। এবং এই তুলা গাছ থেকে যে তুলাটা পাওয়া যায়, সেটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের তুলা। স্যার আজকে আমরা কোন অন্তরটা পড়তেছি একটু যদি বলতেন, দেরিতে জয়েন করতে পারছি স্যার। সরি স্যার, কোন টপিকসটা পড়াচ্ছেন এটা একটু যদি বলতেন স্যার। কটন ফাইবার। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে আমরা গসিপিয়াম বারবাডেন্স যে জাতের কথা বললাম আর কি, 1 নাম্বার যে জাতটার কথা বলেছি, এটা পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট জাতের তুলা গাছ। তাহলে পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট জাতের তুলা গাছ যদি হয়, তাহলে এই গাছ থেকে যে তুলাটা পাবো আমি, সেটাও সর্বোৎকৃষ্ট হবে। কারণ আমি সর্বোৎকৃষ্ট কি কারণে বলছি, নিশ্চয়ই ফাইবারের কোয়ালিটি ভালো, সেই জন্যই বলছি। আচ্ছা, তাহলে যে তুলাটা আমি পাবো, ওই তুলার নাম হলো সি আইল্যান্ড। সি আইল্যান্ড, খেয়াল করো, নামের মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে যে আশেপাশে সমুদ্র আছে, তার মাঝখানে একটা দ্বীপ, সেই দ্বীপের মধ্যে এই তুলা গাছের চাষ করা হয়। তাহলে তুমি যদি এখন সি আইল্যান্ড জাতের তুলা কিনতে চাও আর কি, চায়নাতে যদি অর্ডার দাও, চায়না বলবে সরি, আমাদের দেশে তো এটা নাই। তুমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে যাও, ওরা বলবে হ্যাঁ আমি এনে দিতে পারবো, আমার কাছে নাই, আমি ইয়ে থেকে এনে দিব, ওয়েস্ট ইন্ডিজ থেকে এনে দিব। তাহলে এই সর্বোৎকৃষ্ট জাতের তুলা আসলে রেয়ার, খুব কম, এটার ডিমান্ড অনেক বেশি, অনেক দামি তুলা। কিন্তু এই যে পিওর যে জাতটা আর কি, যেমন মনে করো বাংলাদেশে আম উৎপন্ন হয়, তাই না? বাংলাদেশে বিভিন্ন ধরনের, আবার তো ভারতেও হয়, আবার মনে করো পৃথিবীর অন্যান্য দেশেও হয়, ফিলিপাইনে হয়, তাই না? এখন তুমি মনে করো বাংলাদেশের আম গাছের, ধরো আর কি ল্যাংড়া আমের কথাই ধরো, এটার চারা তুমি নিয়ে গিয়ে ফিলিপাইনে লাগাই দিলা বা চায়নাতে লাগাই দিলা, তোমার এই গাছটা যদি ওখানে হয় আর কি, তুমি কি আশা করো যে ল্যাংড়া আম বাংলাদেশের রাজশাহী অঞ্চলে যেরকম মিষ্টি, সেই মিষ্টিটা তুমি ওখানে পাবা? না স্যার। এটা হয় মিষ্টিটা কম হবে, আর বাই চান্সের কথা বললাম আর কি, আমরা তো এটা এখনো গবেষণার ফলাফল জানি না, আমরা এমনও হইতে পারে আরেকটু বেশি হইতে পারে, তাইলে তো সেটা অসাধারণ হবে, তাই না? এটা হওয়ার সম্ভাবনা কম। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে মিষ্টিটা অতটা হয় না, স্বাদটাও ভালো মতো হয় না। তার মানে কি, এই যে মিষ্ট কতটুক হবে, এটা আসলে নির্ভর করে ওই অঞ্চলের আবহাওয়া, ওই অঞ্চলে যে মাটি, হ্যাঁ, অনেক কিছুর উপর নির্ভরশীল। সো এই জাতের গাছকে নিয়ে মিশরে
এই 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 চারা গাছ নিয়ে মিশরেও কিন্তু চাষ করা হয়, এবং সেখানেও নীল নদের অববাহিকায় এই তুলাটা উৎপন্ন হয়। কিন্তু ওটা তো আর সি আইল্যান্ড তুলা বলতে পারি না, কারণ ওই জাতের তুলার মতো এতটা হাই কোয়ালিটি হয় না, তবে কাছাকাছি, অনেকটা কাছাকাছি। ওটার নাম হলো ইজিপশিয়ান গিজা। এটাও তুমি যদি মিশর থেকে আমদানি করতে যাও দেখবা এটার দামও অনেক বেশি, যদিও এটা সি আইল্যান্ড না, বাট ইট ইজ ভেরি ভেরি ক্লোজ টু সি। আবার আমেরিকাতে আরেকটা তুলা হয়, আমেরিকানরা এটাকে বলে আমেরিকান পিমা। এটাও খুব সব জায়গায় হয় না। আমেরিকার যে সবচেয়ে বড় রাজ্য ক্যালিফোর্নিয়া, ওইখানে তাও একটা ওই ক্যালিফোর্নিয়া তো অনেক বড় রাজ্য, ওইখানেরই একটা অঞ্চলে হয় এটা। একটা উপত্যকাতে হয়, এটা সান জোয়াকুইন ভ্যালি বলে। ওইখানে এটা ফলনটা ভালো হয় এবং মোটামুটি কোয়ালিটি ভালো হয়। তো আমেরিকান পিমা। তাহলে আমরা তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো জাত কোনটা, তুলা গাছের ভালো জাত কোনটা, তখন তুমি বলবা গসিপিয়াম বারবাডেন্স। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে আচ্ছা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত মানের তুলা কোনটা, তখন তুমি বলবা হইলো সি আইল্যান্ড। তুলা কোনটা যদি বল, আর তুলার গাছ যদি কোনটা বলে বা জাত কোনটা বলে, তাহলে কি বলবা? গসিপিয়াম বারবাডেন্স। আর যদি প্রশ্ন করে যে আচ্ছা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের 3টা জাতের নাম করো, তখন তুমি বলবা সি আইল্যান্ড, ইজিপশিয়ান গিজা, আমেরিকান পিমা। এইভাবে তুমি উত্তর। তাহলে সবচেয়ে উৎকৃষ্ট জাতের যে তুলা গাছ বা তুলার যে প্রজাতি বা যে জাত, সেটার নাম হলো গসিপিয়াম বারবাডেন্স। এবং এই জাতের তুলা সবচেয়ে ভালো, সবচেয়ে হাই কোয়ালিটি যেটা, সেটা উৎপন্ন হয় হলো ওয়েস্ট ইন্ডিজের একটা দ্বীপ আছে, সেই দ্বীপটার নাম হলো বারবাডোস। সেখানে এই তুলার চাষ, ওইটা হলো সবচেয়ে আদি জাত। ওইখান থেকে আস্তে আস্তে অন্যান্য অন্যান্য দেশে বলতে আমি তোমাদেরকে বলেছি যে দেখো ভারত বা অন্য এই এই অঞ্চলে, আমাদের এই অঞ্চলে এই তুলার চাষ হয় না, তবে ইজিপ্ট এবং আমেরিকাতে নির্দিষ্ট কোথাও কোথাও এটা হয়। ইজিপ্টে যেটা হয় সেটাকে বলা হয় ইজিপশিয়ান গিজা, আর আমেরিকার যে ক্যালিফোর্নিয়া স্টেটে যে হয় আর কি তুলাটা, সেটার নাম হলো আমেরিকান পিমা। তাহলে এই 3 জাতকে একসাথে বলা হয় ইএলএস কটন। ইএলএস মানে হলো এক্সট্রা লং স্টেপল। এর দৈর্ঘ্য হলো 35 থেকে 51 মিলিমিটার, এবং সারা বিশ্বের 8% তুলা হলো এই স্যার ইএলএস এর মিনিংটা বুঝতে পারিনি স্যার। ইএলএস হলো এক্সট্রা লং স্টেপল। এক্সট্রা লং স্টেপল তার মানে লম্বা বেশি আর কি। তারপরে দেখো দ্বিতীয় যে নামটা আমি দিয়েছি গসিপিয়াম হার্সুটাম, এইটা হলো এর উৎপত্তি হলো মেক্সিকো এবং সেন্ট্রাল আমেরিকার অঞ্চলে। যে অঞ্চলটা আসলে ইতিহাস যারা পড়েছো বা জানো, যে মায়া সভ্যতা, আমরা যে বলি মায়া সভ্যতা, আজটেক সভ্যতা, হ্যাঁ তারও আগে অবশ্য আরো অনেক সভ্যতা ছিল। যাই হোক, তোমরা একটু শেষের দিকে এসে মায়া সভ্যতা, তারপরে আসলো আজটেক সভ্যতা। এই দুইটার চারণ ভূমি হলো কিন্তু মেক্সিকো আর সেন্ট্রাল আমেরিকা। সেন্ট্রাল আমেরিকা এবং মেক্সিকো ব্যাপী এই সভ্যতা বিকশিত হয়। ওই অঞ্চলে এই তুলাটা চাষ হতো। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রায় সব দেশেই এই তুলার চাষ হয়, এবং আমেরিকাতে একটু উঁচু জায়গায় এটা চাষ হয়, জন্য এটাকে বলা হয় আমেরিকান আপল্যান্ড কটন। তাহলে জাতের নাম হলো গসিপিয়াম হার্সুটাম, আর তুলার নাম হলো কি আমেরিকান আপল্যান্ড। সারা পৃথিবীতে 90। স্যার হ্যাঁ 3 বলো। জাত কটনকে একসাথে বলা হয় কি জানি বলছিলেন? 1 নাম্বারটা যে প্রথম, এটাকে একসাথে এই এক্সট্রা 3টাকে লার্জ একসাথে বলা হয় ইএলএস কটন। ইএলএস, ইএলএস, এক্সট্রা লং স্টেপল কটন। তো দ্বিতীয় যে জাতটা নিয়ে আমরা কথা বলছি, সেটি হলো সারা বিশ্বে সবচেয়ে বহুল চাষ করা হয় আর কি, বহুল পরিমাণে। কি পরিমাণে? 90%। এবং এইটার যে ফাইবারের দৈর্ঘ্য হয়
22 থেকে 36 মিলিমিটার। এটা কিন্তু কখনোই তোমার ওই যে ইএলএস কটনের কাছাকাছিও যেতে পারবে না। ইএলএস কটন দেখো আদনান 35 মাইক্রোফোনটা অফ থেকে করো। 51 মিলিমিটার, অনেক বেশি। কিন্তু এটাও মোটামুটি ভালো। সারা বিশ্বে যেহেতু 90%, তার মানে কি কম বেশি সব দেশেই এটা চাষ করা হয়। আর আমেরিকাতে এটাকে বলা হয় আমেরিকান আপল্যান্ড কটন। আর গসিপিয়াম আরবোরিয়াম এবং গসিপিয়াম হার্বাসিয়াম এগুলোর চাষ সীমিত, বর্তমানে নাই বললেই চললে, বা খুব সীমিত আর কি। তো কোথায় চাষ করা হয় বা হতো বা হয়, এটা মূলত এশিয়ার দেশগুলিতে। যেমন আরবোরিয়ামটা হয় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বার্মা এই অঞ্চলে। হ্যাঁ, আর হার্বাসিয়াম যেটা, এটা ইন্ডিয়া, পাকিস্তান। হার্বাসিয়ামটা হলো তোমার একটু ওই যে মহেঞ্জোদারো বা হরপ্পার কথা আমরা যে বললাম, ওই যে প্রাচীন যে সভ্যতা, তারা এটা চাষ করতো। আর আমাদের বাংলাদেশে আরবোরিয়ামটা হতো, এখনো হয়। তোমরা যারা একটু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যাতায়াত আছে, তারা দেখবা যে ওখানে পাহাড়েও কিন্তু তোলা হয়। হুম। তারপর অনেক সময় ওই যে লালমাই পাহাড়, হ্যাঁ, লালমাই পাহাড় মানে কুমিল্লা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলে এক সময় এই তুলার চাষ হতো। তখন এটাকে বলা হয়তো কুমিল্লা কটন। এটা তোমরা নেটে সার্চ দিলে পেয়ে যাবা। কি দিয়ে সার্চ দেবা? কুমিল্লা কটন। তাহলে ওইটা কিন্তু গসিপিয়াম আরবোরিয়াম প্রজাতির ছিল। বর্তমানে আর চাষ হয় না। না হওয়ার কারণ কি? ওই যে স্টেপল লেন্থ কম। স্টেপল লেন্থ কম, স্টেপল লেন্থ যত কম হবে তত তুলার কোয়ালিটি খারাপ। তাহলে আমরা কিন্তু মোটামুটি ভাবে পিওর জাতগুলো সম্পর্কে জানলাম, এবং কোন জাত কোন অঞ্চলে হয় সেটাও জানলাম, এবং বর্তমানে তার প্রোডাকশন কেমন সেটাও জানলাম। আশা করি তোমাদের কোনো প্রশ্ন নাই। যদি থাকে আমাকে বলো, আমি এখনই উত্তর দিচ্ছি। তাহলে আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। পরবর্তী স্লাইডটা হইলো কি, কটন ফাইবারের ক্লাসিফিকেশন। দেখো দুইটা কিন্তু দুই রকম। তোমরা আবার কোনো কনফিউশনে যদি পড়ো আমাকে প্রশ্ন করবা। হ্যাঁ, কোনো কনফিউশন থাকলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবো। এটা হলো কি যে তুলার শ্রেণী বিভাগ। আমরা এখন জাত পাত নিয়ে আলাপ করতেছি না, আমরা আলাপ করতেছি হলো, আগে মনে করো জাত নিয়ে আলাপ করেছি। সৈয়দ বংশ, ও মনে করো হলো ভূয়া বংশ, ওটা হলো এই বংশ। এই বংশ কোত্থেকে আসছে? সৈয়দ বংশ মনে কথার কথা ওখানে আসছে আরব থেকে। ভূয়া বংশ কোত্থেকে আসছে? এরা হইলো এই ময়মনসিংহ বা এই অঞ্চল থেকে আসছে। এইরকম আমরা আলাপ আগে করেছি। এখন কিন্তু ওগুলো নাই। এখন হলো ক্লাসিফিকেশন অফ কটন, মানুষ কত রকমের হয়। হ্যাঁ, মানে এইরকম আর কি। আশা করি ব্যাপার দুইটার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি যাতে না হয়। কটনের ক্লাসিফিকেশন আমরা আলোচনা করছি। সাধারণত কটন ক্লাসিফিকেশন অনেকভাবে করা যায় এবং করা হয়। সত্যি বলতে কি, তোমরা এখন যে লেভেলে আসো, তোমাদেরকে যদি সবগুলি আমি এখন আলোচনা করি, আমাদের পরিসীমা অনেক বড় হয়ে যাবে। তো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাসিফিকেশন আলোচনা করব। সেটা হলো ফাইবারের স্টেপল লেংথ অনুসারে ফাইবারের ক্লাসিফিকেশন করা হয়। তাহলে সেই স্টেপল লেংথ অনুসারে ক্লাসিফিকেশন যদি আমরা করি, তাহলে 3 ধরনের ক্লাসিফিকেশন আছে: লং স্টেপল কটন, মিডিয়াম স্টেপল কটন, শর্ট স্টেপল কটন। কারণ তুমি যাই বলো, সবচেয়ে ইম্পর্টেন্ট কি? সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তুলার থেকে যে আঁশটা হয়, যে ফাইবারটা হয়, তার দৈর্ঘ্য কত। যত বেশি দৈর্ঘ্যের হবে, তত হাই কোয়ালিটি। যত কম দৈর্ঘ্যের হবে তত লো কোয়ালিটি। তাহলে আমরা 3 ধরনের পাইলাম: লম্বা আঁশযুক্ত তুলা, মাঝারি দৈর্ঘ্য বিশিষ্ট তুলা, আর শর্ট স্টেপলটা হইলো স্বল্প দৈর্ঘ্য বিশিষ্ট তুলা। তাহলে লং স্টেপল কটন যেটা, সেটার দৈর্ঘ্য কত হয়? ফাইবারের দৈর্ঘ্য হয় 33 থেকে 40 মিলিমিটার, এবং এটা মূলত সি আইল্যান্ড, ইজিপশিয়ান, গিজা, আমেরিকান পিমা এইগুলোকেই লং স্টেপল বলা হয়। যদিও সি আইল্যান্ডের যে হাই ভ্যারাইটি, যেটা ওই যে আমরা দেখলাম যে 51 পর্যন্ত, ওইটা আবার ইএলএস, এক্সট্রা লং স্টেপল। মানে এই 3টা ভাগের উপরে আবার আরেকটা ভাগ আছে, ওটা কি? এক্সট্রা লং স্টেপল।
আর এর চেয়ে একটু যদি একটু কম দৈর্ঘ্য হয় আর কি, তাহলে ওরা লং স্টেপলে চলে আসে। তো লং স্টেপলের মধ্যে আমরা এই ইএলএস কেও অনেক সময় অন্তর্ভুক্ত করি, যেহেতু ওইটার পরিমাণ খুব কম, 8% মাত্র, তাই না? সেই জন্য অনেক সময় মানে যখন তুমি এক্সট্রা লং স্টেপলকে একটা ভাগ রাখবা, তাহলে কিন্তু ওইখানে ওই যে সিএলএনটা চলে যাবে। আর যখন তুমি এক্সট্রা রাখবা না, মানে একটা লং স্টেপল, একটা মিডিয়াম স্টেপল, একটা শর্ট স্টেপল, তখন ওই ওই যে হাই কোয়ালিটির যে ইএলএস তুলাগুলা, সেগুলোকে আমরা লং স্টেপলের মধ্যেই নিয়ে আসি। মিডিয়াম স্টেপল কোনগুলা? 25 থেকে 33 মিলিমিটার, সারা বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, ওই যে আমেরিকান আপল্যান্ড কটন যেটা, সেটা। আর শর্ট স্টেপল হলো ওই যেটা বললাম যে যেগুলোর দৈর্ঘ্য হলো 10 থেকে 25 মিলিমিটার, 10 থেকে 25। এটা এই ধরনের তুলা দিয়ে আসলে ইয়ে তৈরি করা যায় না, মানে হাই কোয়ালিটি সুতা কাপড় তৈরি করা যায় না, এগুলো দিয়ে অন্য জিনিস তৈরি করা হয়। যেমন মনে করো সার্জিক্যাল কটন, তাই না? তারপরে গজ ব্যান্ডেজ ফ্যাব্রিক, হ্যাঁ, এই ধরনের যেগুলো আর কি, মানে উন্নত মানের কাপড় তৈরিতে এগুলো ব্যবহার করা হয়, অন্য কাজে লাগানো হয়। তাহলে আমরা স্টেপল লেংথ অনুসারে কটন জানলাম 3 ধরনের হয়: লং স্টেপল, মিডিয়াম স্টেপল, শর্ট স্টেপল। এবার আমরা একটু ভিন্ন প্রসঙ্গ একটু আলোচনা করব। সত্যি বলতে কি, কটন যেহেতু ন্যাচারাল ফাইবার, আমাদের তো আসলে কারো সাধ্য নাই যে টান দিয়ে লম্বা করে ফেলতে পারি। যদি আমরা তুলার দৈর্ঘ্যটাকে বাড়াইতে পারতাম তাহলে খুব ভালো হইতো, কিন্তু আমাদের তো এই ক্ষমতা নাই আসলে, এটা প্রকৃতি আমাদের তৈরি করে দেয়। তো বিজ্ঞানীরা গবেষণা করছেন যে কি করে নতুন জাত আবিষ্কার করা যায়। নতুন জাত যদি আবিষ্কার করা যায়, সেটা অনেকভাবেই চেষ্টা করা হচ্ছে, হাইব্রিডাইজেশনের মাধ্যমে, হ্যাঁ, একটার সাথে আরেকটা ক্রস ব্রিডিং এর মাধ্যমে। কিন্তু এইসব করতে অনেক সময় লাগে। তোমরা হয়তো যারা এইসব দিকে আগ্রহ আছে যাদের, তারা হয়তো জানবা যে এক একটা নতুন সাকসেসফুল জাত তৈরি করতে 12 থেকে 15 বছর সময় লাগে, অনেক লম্বা সময় লাগে। তো এখন বিজ্ঞানীরা গবেষণা করছেন যে জিনিসটা নিয়ে, সেটা হলো কি, যে আমরা যদি তুলা গাছের এমন নতুন জাত আবিষ্কার করতে পারি যেটার পোকামাকড় আক্রমণ করবে না। তুলা গাছে কিন্তু সাংঘাতিক পোকামাকড় আক্রমণ করে, পোকামাকড় আক্রমণ করবে না। আবার হার্বিসাইড টলারেন্স, মনে করো ওই যে হার্বিসাইডকে তোমরা জানো কিনা, বালাই নাশক যেটা বাংলায় বলে, হ্যাঁ, আগাছা নাশক কেমিক্যাল স্প্রে করা হয়, তো ওইটা দিলে আবার হয় কি অনেক সময় গাছেরও ক্ষতি হয়। তাহলে ওই কেমিক্যালটা ক্ষতি করবে না গাছের, ওই প্রতিরোধ করতে পারবে, আর ফলনটা বেশি হবে, ফাইবারের কোয়ালিটিও হবে লম্বা লম্বা ফাইবার। এগুলো নিয়ে বিজ্ঞানীরা কাজ করছেন, গবেষণা করছেন। ভবিষ্যতে হয়তো আস্তে আস্তে রেজাল্ট আমরা পাবো। তো রেজাল্ট এখন একটা পেয়েছি আমরা, গত ধরো কি বলবো 5-6 বছর যাবত আমরা এগুলো ফল ভোগ করছি। সেটাকে বলা হয় জিএম কটন অথবা বায়োটেক কটন। এটা লিখে রাখো, নেটে সার্চ দিবা, জিএম কটন অথবা বায়োটেক কটন। এই কটন ওই আগের জাতের একটা আরেকটার সাথে ক্রস করে এবং জেনেটিক্যাল মডিফিকেশনের মাধ্যমে, একটা হলো কি ন্যাচারাল ক্রসিং, এরপরে হলো কি তোমার যে ডিএনএ ম্যানিপুলেশনের মাধ্যমে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগের মাধ্যমে, হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা করতে পারি কি, সিকোয়েন্সটা চেঞ্জ করতে পারি ওই ওই তুলার, ওই গাছের। তারপরে ওটা থেকে যে তুলাটা পাওয়া যায়, সে তুলাটা অনেক উন্নত মানের হয়। তো এইটা সফল প্রয়োগ শুরু হয়েছে 1996 সাল থেকে, এবং বর্তমানে এই ধরনের তুলা অর্থাৎ জিএম কটন এবং বায়োটেক কটনের ব্যাপক চাহিদা আছে, ব্যাপকভাবে উৎপন্ন করা হয় সারা পৃথিবীতে প্রায় অর্ধেক। তাহলে এখন বুঝতে পারছো, আগে আমি এর আগের স্লাইডে যেটা পড়াইছি আর এখন যেটা বলছি, এই পার্থক্য থেকে বুঝতে পারছো যে পিওর জাতের তুলা আসলে এখন আর চাষ করা হয় না। যদি হইতো, হয় খুব কম আর কি, যদি হইতো তাহলে 50% তো জিএম কটনের চাষ হইতো না, তার মানে অর্ধেকের চেয়েও বেশি। এখন হইলো কি কটন? জিএম কটন বা বায়োটেক কটন, বা তোমরা অন্য কথায় বলতে পারো যে হাইব্রিড। অর্থাৎ এইটা আসল জাত না আর কি, পিওর জাত না, এটা নতুন আবিষ্কৃত জাত।
আরো এক ধরনের কটন মানে উৎপাদন হয় খুব কম পরিমাণে, হ্যাঁ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে এই ধরনের কটনের। তো ইউরোপে তো আসলে কটন খুব একটা হয় না, তোমরা নিজেরা জানো। হ্যাঁ, মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে এই অর্গানিক কটন, অবশ্য শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে সীমিত নাই, সেটা চায়নাতে চলে আসছে, ভারত বাংলাদেশ বা আফ্রিকাতেও হয় কিছুটা, কিন্তু খুব সীমিত, খুবই সীমিত। পাকিস্তানেও হয়। হ্যাঁ, বাংলাদেশ তো আসলে কটন উৎপাদন এমনিই কম, কিন্তু আমাদের দেশেও আসছে আর কি অর্গানিক কটন। অর্গানিক কটনটা হলো যে তুমি তুলা চাষ করবা কিন্তু কোনো সিনথেটিক কেমিক্যাল ইউজ করতে পারবা না, কোনো সিনথেটিক কেমিক্যাল ইউজ করতে পারবা না। এই যে স্প্রে দেয় না কেমিক্যাল, সিনথেটিক কেমিক্যাল ইউজ করতে পারবা না, ন্যাচারাল ইউজ করতে পারবা, গোবর ইউজ করতে পারবা, হ্যাঁ, নিম গাছের রস ব্যবহার করতে পারবা। তো ওই রকম ভাবে চাষ করলে এটাকে বলে অর্গানিক কটন। ফলন কম, কিন্তু এইটার একটা ব্যাপক চাহিদা আছে সারা বিশ্বে। এই হলো দুইটা জাত সম্পর্কে আমি তোমাদের বললাম, বায়োটেক কটন আর একটা হলো অর্গানিক। আমাদের আজকের ক্লাস আমি এই স্লাইডটা আলোচনা করি, শেষ করতে চাই। এখানে দেখো বায়োটেক কটন বা সংক্ষেপে বলে বিটি কটন, বড় হাতের বি ছোট হাতের ডি, তুমি নেটে সার্চ দিলেই পাবা বিটি কটন, বায়োটেক কটন। হ্যাঁ, এখানে একটা কটনের উদাহরণ দেওয়া আছে, দেখো বলগার্ড 2, এটা দিয়েও তুমি সার্চ দিতে পারো। এটার আবিষ্কারক হলো আমেরিকার মনসান্তো কোম্পানি। আমেরিকার মনসান্তো কোম্পানি এটা আবিষ্কার করেছে। এবং এই ধরনের কটন, এই জাতের কটন তুমি যদি তাদের কাছ থেকে যদি বীজ কিনো আর কি, তাহলে কি সুবিধা পাবা দেখো। এই তাকাও, ওই যে পোকামাকড়ের আক্রমণ নাই বললেই চলে। তুলা গাছ কিন্তু পোকামাকড় কিন্তু সাংঘাতিক আক্রমণ করে, দেখো এই যে বাম দিকের ছবিটা দেখো, একদম খায় ফেলছে সব, তাই না, পাতা। আর ডান দিকেরটা হলো বলগার্ড 2, এখানে কিন্তু দেখো পাতার মধ্যে কোনো পোকার আক্রমণ হয়নি। তারপরে আমরা যদি কটন বা তুলা, যে যে ফাইবার যেখানে হয় আর কি, এটা বলের ভিতরে হয়, হ্যাঁ, ওই বলটা যখন ইয়াং অবস্থায় তখন যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমরা কিন্তু পোকা দেখতে পাবো। এই দেখো পোকা, হ্যাঁ, দেখো বলটাকে খাইয়া ফেলে পোকা, তা তো ফাইবার আর হবে না। আর বলগার 2 যেটা, এটা দেখো এই যে নিচে নিচে বাম দিকের যে ছবিটা আর কি, দেখছো, খুব কোনো ধরনের ডিফেক্ট ছাড়াই চমৎকার তুলা পাই আমরা। তাহলে এই যে বায়োটেক কটন বা জিএম কটন, সেটার চাহিদা সারা বিশ্বে অর্ধেকেরও বেশি বর্তমান উৎপাদন হচ্ছে, তার কারণটা নিশ্চয়ই বুঝতে পারছো। কিন্তু এগুলোর দাম বেশি, কৃষকের জন্য কষ্টকর, এত দাম, এত দামি চারা কিনে লাগানোটা। এই হলো একটা ডিসঅ্যাডভান্টেজ আর কি। আর অ্যাডভান্টেজ হলো তুমি ভালো কোয়ালিটির তুলা পাবা। তো যে নতুন যে প্রজাতির তুলা গাছ, এবং তার একটা এক্সাম্পল হলো বলগার্ড 2। তোমরা নেটে সার্চ আশা করি দিয়েছো, কিছুটা জেনেছো। আগে বলগার্ড 1 ছিল, পরে বলগার্ড 2। ইনফ্যাক্ট আরো আসবে ভবিষ্যতে, আরো অনেক কোম্পানি করবে। এটা মনসান্তো কোম্পানির আবিষ্কার আর কি। হ্যাঁ, আমেরিকার মনসান্তো কোম্পানি, এবং পৃথিবীর অনেক দেশে এই ধরনের গবেষণা হচ্ছে। নতুন নতুন বীজ আসবে যেখান থেকে আমরা ভালো কোয়ালিটির ফাইবারও পাবো, এবং গাছের যে বিভিন্ন ধরনের প্রতিরোধ ক্ষমতা সেটাও বেশি হবে। তারপর আমি আরেকটা ব্যাপার তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো যে বিজ্ঞানীরা গবেষণা করছেন ভবিষ্যতে এই বিশেষ করে কটন ফাইবারের অনেক গুণাগুণকে পরিবর্তন করার জন্য, যেহেতু বর্তমানে আমাদের কাছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিদ্যা বা নলেজ বা জ্ঞান আমাদের আছে, সেটাকে কাজে লাগিয়ে পরিবর্তন করার চেষ্টা চলছে। তোমরা হয়তো এগুলো জানো, যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা বিভিন্ন রঙের টমেটো তৈরি করতে পারি, তাই না, সব টমেটো এক সাইজের এরকম তৈরি করতে পারি আমরা। তারপর আবার মাছ, এমন মাছ আমরা মডিফিকেশন করতে পারি যেখানে মাছের ভিতরে নাড়ি ভুড়ি সব তুমি বাইরের থেকে দেখতে পারবা, আবার মাছের কালার চেঞ্জ করে ফেলতে পারি। এগুলো কি জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে আমরা করতে পারি। তো তুলার ক্ষেত্রে যেটা জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে চেষ্টা চলছে,
সেটা হলো যে তুলার রংটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি। সাধারণত প্রকৃতিতে যে তুলাটা পাওয়া যায় সেটা হলো একটু হালকা হলুদ কালারের, প্রকৃতি থেকে যেটা পাই আমরা। কিন্তু এইটাকে যদি আমরা অন্য কালারের করতে পারি তাহলে কিন্তু আমাদের আর ডাইং করতে হয় না। এবং ডাইং হলো সবচেয়ে বেশি পরিবেশের জন্য ক্ষতিকারক, এবং ডাইং এর কারণেই কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় বদনাম, যে পরিবেশ দূষণ করে। সেটা থেকেও আমাদের কিন্তু রক্ষা পাওয়া সম্ভব। তো বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করছেন, কিন্তু এটা খুব ডিফিকাল্ট একটা টাস্ক, যে কালার্ড কটন বা ন্যাচারালি কালার্ড কটন, অর্থাৎ ওই বীজ থেকে তুমি যখন তুলা তৈরি করবা তখন তুমি সবুজ কালারের বা হলুদ কালারের বা লালচে কালারের বা খয়েরি কালারের তুলা তুমি পাবা। এবং ওই রঙের সুতা যদি তুমি চাও আর কি, তাহলে তোমার আর ডাইং করার প্রয়োজন হবে না। তো এটা নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ একটা গবেষণা। আমরা আশা করি ভবিষ্যতে এটার আরো প্রসার ঘটবে এবং অনেক বেশি বেশি কালার আমরা পাবো ন্যাচারালি কালার্ড কটন। তোমরা সার্চ দিবা গুগলে, আশা করি আরো ইনফরমেশন তোমাদের সামনে আসবে।